আজকে আমরা খুব কঠিন কিন্তু ভীষণ জরুরি একটা বিষয় নিয়ে কথা বলবো যা অনেক পরিবারকে ভেতর থেকে একেবারেই ভেঙে দেয় উত্তরাধিকার। এই আলোচনাটা মূলত সেই সব অভিভাবকদের জন্য যারা আবেগকে একটু দূরে সরিয়ে রেখে নিজেদের পরিবারের জন্য একটা শান্তিপূর্ণ ভবিষ্যৎ নিশ্চিত করতে চান। কারণ প্রায় তো দেখা যায় তাই না, যে সম্পদটা বানানো হলো পরিবারকে নিরাপত্তা দেওয়ার জন্য, সেটাই শেষে তাদের মধ্যে বিবাদের কারণ হয়ে দাঁড়ায়। তাহলে প্রশ্নটা খুবই সোজাসাপটা। আপনার কষ্ট করে বানানো সম্পদ কি আপনার পরিবারকে ধ্বংস করে দিতে পারে? শুনতে খারাপ লাগলেও এর উত্তর হ্যাঁ হতেই পারে, যদি না সঠিক পরিকল্পনা থাকে। কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই জটিল সমস্যার একটা পরিষ্কার সমাধানও আছে, আর সেটাই আমরা এখানে ধাপে ধাপে দেখব। এই কথাটা একবার দেখুন, কি ভয়ঙ্কর তাই না? নইলে আপনি মারা গেলে দেখবেন দাফন থামিয়ে দিয়ে সবাই ভাগাভাগিতে বসবে। ভাবা যায়, ঠিক মতো পরিকল্পনা না করলে পরিস্থিতি ঠিক কতটা খারাপ হতে পারে, এই একটা লাইনেই কিন্তু সব পরিষ্কার। তবে ঘাবড়ানোর কিছু নেই, কারণ এর একটা পরিষ্কার সমাধান আছে। আজকের আলোচনায় আমরা মোট ৬টা ধাপ নিয়ে কথা বলবো। প্রথমে দেখব উত্তরাধিকারের প্যারাডক্সটা কি। এরপর কথা বলবো আলাদা থেকেও কিভাবে একসাথে থাকা যায়। তারপর আসবে ১৮ বছর বয়সের সে গুরুত্বপূর্ণ পরিবর্তনটা। এরপরে আমরা জানব কিভাবে সম্পদের একটা ব্লুপ্রিন্ট তৈরি করতে হয়, কেন নিজের জীবনকে গুরুত্ব দেওয়া জরুরি, আর সবশেষে কিভাবে একটা শান্তির উত্তরাধিকার রেখে যাওয়া সম্ভব। আচ্ছা, তাহলে চলুন শুরু করা যাক প্রথম ধাপটা দিয়ে, উত্তরাধিকারের বিরোধাভাস বা প্যারাডক্স। প্যারাডক্সটা ঠিক কি? খুব সহজ। যে সম্পদ আপনি আপনার সন্তানদের ভালোর জন্য রেখে যাচ্ছেন, ঠিক সেই সম্পদটাই তাদের সম্পর্কগুলো নষ্ট করে দিচ্ছে। অদ্ভুত না? চলুন দেখি কেন কোনো পরিশ্রম ছাড়া পাওয়া এই সম্পদই পারিবারিক ঝামেলার মূল কারণ হয়ে দাঁড়ায়। এই কথাটা একদম সমস্যার মূলে গিয়ে লাগে। তাদের শূন্য বিনিয়োগের সম্পত্তি একটি কুরুক্ষেত্রে পরিণত হবে। কুরুক্ষেত্র মহাভারতের যুদ্ধ, ভাবুন একবার। রূপকটা কিন্তু খুবই শক্তিশালী। যে সম্পত্তিতে সন্তানদের নিজেদের কোনো পরিশ্রম নেই, কোনো অবদান নেই, সেটার জন্য তাদের কোনো দরদও তৈরি হয় না। আর ঠিক এই কারণেই সেটা নিয়ে এমন ঝগড়াঝাটি হয় যা রীতিমতো যুদ্ধের পর্যায়ে চলে যায়। তাহলে এর সমাধান কি? উপায়টা কি? চলুন আমাদের দ্বিতীয় ধাপে যাই। পৃথক বাড়ি কিন্তু ঐক্যবদ্ধ পরিবার। এখানে আমরা এমন একটা কৌশল নিয়ে কথা বলবো যা আমাদের চিরাচরিত ধারণাকে একেবারে চ্যালেঞ্জ করে। সবাইকে যে এক ছাদের নিচে থাকতে হবে, এই ধারণাটাকেই প্রশ্নবিদ্ধ করে। এই স্লাইডটা দেখুন, দুটো ছবির মতো। একদিকে একটা বিশাল বড় বাড়ি, যেটা সময়ের সাথে সাথে একটা খালি ভুতুড়ে বাড়িতে পরিণত হতে পারে, যেখানে সারাদিন শুধু ঝগড়া বিবাদ লেগেই থাকে। আর অন্যদিকে প্রত্যেক সন্তানের জন্য আলাদা আলাদা অ্যাপার্টমেন্ট। এতে কি হয়? তারা স্বাধীনতা পায়, নিজেদের মতো করে থাকতে পারে, যার ফলে নিজেদের মধ্যে সম্প্রীতি বাড়ে আর সম্পর্কগুলো সুন্দর থাকে। তো এই কৌশলটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য একটা পরিষ্কার পরিকল্পনাও আছে। প্ল্যানটা হলো প্রত্যেক সন্তানের জন্য একটা করে আলাদা ইউনিট বা ফ্ল্যাট, আর বাবা মায়ের জন্য একটা। যখনই কোনো সন্তানের বিয়ে হবে, তাকে তার জন্য ঠিক করে রাখা ফ্ল্যাটটাতে পাঠিয়ে দেওয়া হলো। ব্যাস, সব সন্তানের জন্য এই একই কাজটা করলে বাবা মারাও নিজেদের ব্যক্তিগত জায়গায় শান্তিতে থাকতে পারবেন, আর ছেলেমেয়েরাও নিজেদের স্বাধীনতা পাবে। আর হ্যাঁ, এখানে আরেকটা খুব জরুরি কথা আছে। যদি কোনো সন্তান নিজে থেকেই আলাদা হতে চায়, তাকে যেতে দিন, প্লিজ। জোর করে ধরে রাখার চেষ্টা করবেন না, তার সিদ্ধান্তকে সম্মান করুন। দেখবেন এইটুকু সম্মানই কিন্তু লম্বা সময়ের জন্য শান্তি বজায় রাখবে। আচ্ছা, এবার আসা যাক পরের ধাপে। ৩ নম্বর ধাপ, ১৮ বছর বয়সে সম্পর্কের পুনর্গঠন। এটা কিন্তু খুব জরুরি একটা পয়েন্ট। এখানে মূল কথাটা হলো, সন্তান যখনই প্রাপ্তবয়স্ক হচ্ছে, ১৮ বছর হচ্ছে, তখন থেকেই তার সাথে আপনার আর্থিক সম্পর্কের ধরনটা একেবারে পাল্টে ফেলতে হবে। ১৮ জাস্ট একটা সংখ্যা মনে হলেও এটা আসলে একটা টার্নিং পয়েন্ট। এটাই সেই সময় যখন বাবা মা আর সন্তানের মধ্যে টাকার লেনদেনের সমীকরণটা বদলে ফেলাটা মাস্ট। এখান থেকেই কিন্তু সন্তানের নিজের পায়ে দাঁড়ানোর আসল জার্নিটা শুরু হয়। তো ১৮ বছর হয়ে গেলে ঠিক কি বন্ধ করতে হবে? এই স্লাইডে দেখুন। কোনো পকেট মানি নয়, বিয়ের খরচের দায়িত্ব নেওয়া নয়, তাদের প্রতিদিনের জীবনযাত্রার খরচ চালানোও নয়। মোট কথা, তাদের ব্যক্তিগত কোনো বোঝা আর নিজের কাঁধে নেওয়া চলবে না। উদ্দেশ্য একটাই, তাদের নিজেদের পায়ে দাঁড়াতে শেখানো।
তবে হ্যাঁ, একটা ব্যতিক্রম অবশ্যই আছে, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ। একমাত্র যে আর্থিক সাহায্যটা চলতে পারে সেটা হলো তাদের হায়ার এডুকেশন বা উচ্চশিক্ষার খরচ। কারণটা পরিষ্কার, তাই না? লক্ষ্য তো তাদের ছেড়ে দেওয়া নয়, লক্ষ্য হলো শিক্ষার মাধ্যমে তাদের এতটা যোগ্য করে তোলা যাতে বাকি সব খরচ তারা নিজেরাই চালিয়ে নিতে পারে। জানি এই কাজটা করা মানসিকভাবে খুব কঠিন। বাবা মা হিসেবে এটা ভাবাই যায় না। এই স্লাইডের কথাটা দেখুন, তারা আপনাকে হৃদয়হীন ভাবুক। এটি তাদের শেখাবে যে আপনি 18 বছর ধরে তাদের জন্য কি করেছেন। হয়তো ছেলেমেয়েরা আপনাকে ভুল বুঝবে, ভাববে আপনি নিষ্ঠুর, কিন্তু বিশ্বাস করুন, এই কঠিন সিদ্ধান্তটাই তাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে থাকবে। তো এতক্ষণ আমরা মানসিকতা আর পারিবারিক ব্যবস্থা নিয়ে কথা বললাম। এবার আসুন একটু আইনি আর আর্থিক দিকগুলো দেখি। আমাদের 4 নম্বর অধ্যায়, আপনার সম্পদের ব্লুপ্রিন্ট, মানে কিভাবে এমন একটা নিখুঁত পরিকল্পনা তৈরি করা যায় যাতে ভবিষ্যতে কোনো রকম ঝগড়া বা ভুল বোঝাবুঝির জায়গায় না থাকে। এর জন্য আপনাকে একটা লিভিং ব্লুপ্রিন্ট তৈরি করতে হবে। লিভিং কারণ এটা সময়ের সাথে সাথে বদলাবে। কাজটা খুব সহজ। প্রথমে কে কি পাবে তার একটা ডিটেইলড লিস্ট লিখে ফেলুন। আপনার যা যা আছে, বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স, ইনভেস্টমেন্ট, সবকিছু এর মধ্যে রাখুন। আর যখনই আপনার সম্পদ বাড়বে বা কমবে, সাথে সাথে লিস্টটা আপডেট করুন। আর মনে মনে সবসময় এই কথাটা ভাবুন যে আজই হয়তো আপনার শেষ দিন, তাহলে কাজটা আর ফেলে রাখা হবে না। দেখুন, এই প্ল্যানিংটা কিন্তু শুধু মৃত্যুর পরের জন্য নয়, এটা আপনার কষ্ট করে বানানোর সম্পদকে কোনো বেপরোয়া বা দায়িত্বজ্ঞানহীন উত্তরাধিকারীর হাত থেকেও বাঁচানোর জন্য। আর ঠিক এখানে ট্রাস্ট নামের একটা দারুণ জিনিস কাজে আসে। এটা আপনার সম্পদকে লম্বে সময়ের জন্য সুরক্ষিত রাখার একটা অনেক শক্তিশালী উপায়। এখন প্রশ্ন হলো, এই ট্রাস্ট জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে, ট্রাস্ট হলো একটা আইনি ব্যবস্থা। এখানে আপনি আপনার সম্পত্তি একজন বিশ্বস্ত ব্যক্তি বা সংস্থার, যাকে ট্রাস্টি বলা হয়, তার হাতে তুলে দেন। সেই ট্রাস্টি আপনার নির্দেশ মতো আপনার ছেলেমেয়েদের জন্য সম্পত্তিটা ম্যানেজ করবে, কিন্তু আসল মালিকানা তাদের হাতে যাবে না। এই স্লাইডটা দেখলে পার্থক্যটা একেবারে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, সরাসরি সম্পত্তি দিয়ে দিলে কি হয়, সেটা বিক্রি হয়ে যেতে পারে বা বাজেভাবে নষ্ট হয়ে যেতে পারে। কিন্তু সম্পত্তি যদি ট্রাস্টের মাধ্যমে দেওয়া হয়, তাহলে উত্তরাধিকারীরা মূল সম্পত্তিটা বিক্রি করতে পারবে না, শুধু সেখান থেকে যা আয় হবে সেটাই পাবে। ফল কি? আপনার সম্পদ প্রজন্মের পর প্রজন্ম ধরে সুরক্ষিত থাকবে। এমনকি যদি কোনো উত্তরাধিকারী জুয়ারি বা নেশাগ্রস্তও হয়, তার হাত থেকেও সম্পদটা বেঁচে যাবে। এতক্ষণ তো সন্তানদের কথাই হলো, কিন্তু এই সব কিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারা? বাবা মা নিজেরা। তাই আমাদের 5 নম্বর অধ্যায়টা হলো নিজের জীবন যাপন করুন। এখানে আমরা দেখব কিভাবে নিজেদের ভালো থাকা আর রিটায়ারমেন্ট লাইফকে প্রায়োরিটি দেওয়া যায়। এর জন্য বাবা মায়ের মানসিকতায় একটা বড়সড় পরিবর্তন আনতে হবে। আবেগের বশে কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা কিছু করতে হবে খুব প্র্যাকটিক্যাল বা বাস্তবসম্মতভাবে ভাবতে হবে। তার মানে বাবা মায়েদের নিজেদের একটা প্রায়োরিটি লিস্ট বানাতে হবে। কি থাকবে তাতে? নিজের জীবনটা উপভোগ করা, ইচ্ছেমতো ঘুরতে যাওয়া, ভালো জামা কাপড় পরা, আর সবকিছুর ওপরে নিজের মানসিক স্বাস্থ্যকে রাখা। আর সবচেয়ে জরুরি পয়েন্টটা হলো বৃদ্ধ বয়সের সাহায্যের জন্য সন্তানদের উপর একটু নির্ভর না করা। আর এই কাজটা করার জন্য একটা অব্যর্থ টিপস হলো নিজের আর আপনার জীবনসঙ্গীর জন্য এমন একটা বড় অঙ্কের টাকার ফান্ড তৈরি করুন, যার কথা আপনার ছেলেমেয়েরা ঘুণাক্ষরেও জানবে না। এটা হলো আপনার সিক্রেট সেফটি নেট, যা শেষ বয়সে আপনাকে সম্পূর্ণ আর্থিক স্বাধীনতা দেবে। এই স্লাইডের কথাটা দেখুন। এটা শুধু একটা আধ্যাত্মিক কথাই নয়, এটা আত্মনির্ভরশীলতার সবচেয়ে বড় শিক্ষা। আল্লাহ বলেছেন তিনি ছাড়া আর কারোর উপর নির্ভরশীল না হতে। এই কথাটা প্রতিদিন মনে রাখবেন। এই বিশ্বাসটা থাকলে আর কারোর উপর নির্ভর করার প্রশ্নই ওঠে না। তো সব কিছু শেষে আমরা চলে এসেছি আমাদের আসল লক্ষ্যে, আমাদের শেষ অধ্যায়, একটি শান্তির উত্তরাধিকার। এখানে আমরা দেখব যে এতক্ষণ যা যা আলোচনা করলাম, সেই সব কৌশলগুলো মিলিয়ে কিভাবে ঝগড়া বিবাদের বদলে একটা সম্প্রীতি আর ভালোবাসার পরিবেশ রেখে যাওয়া যায়। সবসময় মনে রাখতে হবে, আমাদের আসল লক্ষ্য কিন্তু সম্পত্তি ভাগ করে দেওয়া নয়। আসল লক্ষ্য হল এমন একটা উত্তরাধিকার রেখে যাওয়া যা পরিবারের শান্তি নিয়ে আসবে, লড়াই করার জন্য কিছু টুকরো নয়, এমন কিছু যা আপনার পরিবারকে এক করে রাখবে, ভেঙে দেবে না।
আর তাই আজকের এই আলোচনা আমি শেষ করতে চাই একটা খুব গভীর প্রশ্ন দিয়ে। এই প্রশ্নটা প্রত্যেক অভিভাবকের নিজেকে করা উচিত। আপনি কি একটা পরিবার তৈরি করছেন, নাকি ভবিষ্যতের জন্য একটা যুদ্ধক্ষেত্র সাজিয়ে যাচ্ছেন?